কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে এনবিআর, মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশনা। ভরা মৌসুমেও বাজারে স্থিতি ধরে রাখতে চাল আমদানি থামানো গেছে দামের উল্লম্ফন, দেশি জাতেই আগ্রহ বেশি ক্রেতাদের। আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে সৌদি বাংলাদেশ বিজনেস সামিট, যৌথ বিনিয়োগের সম্ভাবনা দেখছেন চেম্বার নেতারা। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এনবিআর, মাঠ পর্যায়ের কর অঞ্চলে ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন সেল আইআইসি এর কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশনা প্রদান করেছে। সকালে তথ্য জানিয়েছে এনবিআর। গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, বিভিন্ন রেজিস্ট্রারে ঘষা মাজা, অস্বাভাবিক পরিমাণ করমুক্ত আয় প্রদর্শনের ক্ষেত্রে সংশ্লিষ্ট টিম ইনভেস্টিগেশন কার্যক্রম শুরু করবে। ফাঁকির সুনির্দিষ্ট তথ্যপত্র আইআইসিকে জানাতে হবে। সংশ্লিষ্ট কর কমিশনার রাজস্ব পুনরুদ্ধারের আইনি কার্যক্রম গ্রহণের অনুমোদন প্রদান করবে। মাসিক ভিত্তিতে নির্ধারিত ছকে এই সংক্রান্ত তথ্যপত্র জানাতে হবে সংশ্লিষ্ট কর কমিশনারকে। পরবর্তী মাসের 10 তারিখের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে এসব বিষয়ে অবহিত করতে হবে। নাজিরশাইল বাদে ভারতের অন্য কোনো চাল এনে স্থানীয় বাজারে বড় প্রভাব ফেলা যায়নি। দুদেশের মিনিকেটের দর প্রায় একই, অল্প পরিমাণে আসে স্বর্ণজাত চাল। ফলে ভরা মৌসুমে চাল আমদানি করে বাজার স্থিতি ধরে রাখা গেছে, থামানো গেছে লাফিয়ে লাফিয়ে দাম বৃদ্ধি। ব্যবসায়ীদের দাবি যে চাহিদা তুলনায় ভারতের চাল আসছে নাম কওয়াস্তে, তার উপর মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। এভাবে চললে কখনো স্থিতিশীল হবে না চালের বাজার। গত কয়েক বছর ধরে ভরা মৌসুমেও বাড়ছে চালের দর। সবশেষ বড় মৌসুমে এর ব্যতিক্রম হয়নি। বাধ্য হয়ে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে আমদানিকারকদের ইম্পোর্ট পারমিশন বা আইপি দেওয়া শুরু করে বাণিজ্য মন্ত্রণালয়। ভারত থেকে চালের ট্রাক আসা শুরু হয় তার 8 দিন পর। এরপর পেরিয়ে গেছে প্রায় 1.5 মাস, কিন্তু চালের বাজারে এই আমদানির বড় প্রভাব নেই। যেমন বাংলাদেশের মানুষ ইদানিং মিনিকেট কিনতে বেশি আগ্রহী, মাঝারি জাতের এই চাল ভারতেও বেশ জনপ্রিয়। কিন্তু আমদানির পর খুচরা বাজারে আসতেই এই চালের দাম হয়ে যায় 75 থেকে 77 টাকা কেজি, যা প্রায় বাংলাদেশি চালের সমান। ফলে কিনতে গেলে দেশি চালকেই প্রাধান্য দেন ক্রেতারা। তবে শুধু দুই দেশের নাজিরশাইলের দরে ফারাক আছে 10 টাকার মতো। যদি চালটা আমদানি না করতো তাহলে আমাদের মিনিমাম 85 টাকা আমাদের কিনতে হইতো, আমরা 90 টাকা বিক্রি করতাম। খোলা বাজারে যায় এটা 95-100 টাকা এফেক্ট করতো, সেটা এখন আর হচ্ছে না। যদিও আপনার আনা হইতো আরও 10-12টা আইটেম আনা হতো, যেহেতু স্বর্ণা, গুটি, মিনিগেট, 28 বিভিন্ন কোয়ালিটি এভরিথিং। যেহেতু একটা নাজিরশাইল, এটা দিয়ে কোনো চাহিদা পূরণ শেষ হবে না, এটা 1% কাজে করবে। আপাতত এই তো কয়দিন রয়েছে, কয়দিন থাকবে কি, এরপরে দেখা যাবে হঠাৎ বাড়ি গেছে, বুঝছেন, বেনাফুল টাকা আটকিয়ে রয়েছে, এই বিভিন্ন অজুহাত হয়ে যায়। ভারত থেকে চাল আমদানি থেমে নেই। এখন পর্যন্ত এসেছে 8 লাখ টনের বেশি, যা ভারতের রপ্তানি হওয়া মোট নন বাসমতি চালের 5.5 ভাগ। দেশটিতে মজুদও আছে রেকর্ড হারে। তারপরও প্রতি টন নন বাসমতি চাল রপ্তানি চুক্তি নিবন্ধনে 8 রুপি ফি আরোপ করেছে ভারত। ধারণা করা হচ্ছে এই ব্যবস্থায় বছরে 100 কোটি রুপি বাড়তি রাজস্ব আসবে। নতুন এলসি খুলতে গেলে গুনতে হবে এই ফি। যে চাউল $525 খরিদ করছি, সে চাউল এখন বিক্রি করতে হচ্ছে আমাদের 64 টাকা। তার মানে আমাদের 3 টাকা, 2.5 টাকা, 3 টাকা পার কেজিতে ঘাটতি। ডলার কিন্তু স্থিতি আছে, ওই দিকে কিন্তু কোনো প্রবলেম নেই, এলসি করতেও কোনো সমস্যা কোনো হয়নি কারো। এক কথায় শেষ যে দাম যদি বহির্বিশ্বে কমতো, এখানেও কমতো। বহির্বিশ্বের দাম বেশি হওয়ার কারণে এই বাড়াটা চলতেছে। বিদায়ী অর্থ বছরে 13 লাখ টন চাল আমদানি করেছিল বাংলাদেশ, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, চালের বাজার পরিস্থিতি জানতে আমরা একটু যেতে চাই কুষ্টিয়াতে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু। এখানকার বাজারে চালের যোগান কেমন দেখতে পাচ্ছেন, দাম কেমন, সাধারণের সাধ্যের মধ্যে আছে কিনা একটু জানতে চাই।
স্মৃতি চালের যোগান কিন্তু কুষ্টিয়ার বাজারে যথেষ্ট পরিমাণে রয়েছে এবং দাম এখন যে অবস্থায় রয়েছে অর্থাৎ দাম কমার পরে স্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে এবং সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে বলতে একটু তারা স্বস্তি পেয়েছে যে বাড়তি দাম ছিল তার থেকে। এবং যে কয়েক রকম চাল কুষ্টিয়ার বাজারে পাওয়া যায় তার মধ্যে যে সরু চালটি সবসময় সরু চালের দামটি বেশি থাকে, অর্থাৎ সর্বোচ্চ বাজার দর বিক্রি হচ্ছে এখানে ৭৪ টাকা দরে মিনিকেট যে চালটি। আর মিনিকেটে আরও একটি ধাপ রয়েছে আসলে, সেটিও বিক্রি হচ্ছে ৬৮ টাকা ৭০ টাকা দরে এবং ৬৬ টাকা ৬৪ টাকা। সর্বনিম্ন মোটা যে চালটি সেটি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে কুষ্টিয়ার বাজারে। এবং চালকল মালিক অর্থাৎ খাজানগরে যেসব চালকল মালিক রয়েছে, মিলার রয়েছে, পাইকারি যেখান থেকে বিক্রয় করা হচ্ছে সেখানে কিন্তু চালের দামটি আরও কম, অর্থাৎ সেখান থেকে তারা ক্রয় করে নিয়েছে এই খুচরা বাজারে বিক্রয় করেন, তাদেরও এখানে মধ্যস্বত্বভোগী এবং ব্যবসায়ীদের লাভ থেকে যায়। এবং চালকল মালিকরা বলছেন যে আপাতত তাদের দাম বাড়ানোর কোনো সম্ভাবনা নেই, এই মর্মে কিন্তু তারা আমাদেরকেও জানিয়েছেন যে তাদের যথেষ্ট উৎপাদন রয়েছে এবং মজুদও রয়েছে, যে কারণে তারা কিন্তু এই মুহূর্তে চালের দাম বাড়ার যে সম্ভাবনা সেই বাড়ানোর কিন্তু কোনো বাড়ার কথা কিন্তু তারা এখনও বলেনি। তবে এখন পর্যন্ত যে অবস্থায় আছে সেটি এখন সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে এবং সাধারণ ক্রেতারা বলছেন যেন পরবর্তীতে না বাড়ে সেক্ষেত্রে যেন সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় আগে থেকেই। স্মৃতি বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। দেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা কাজে লাগাতে আগামীকাল থেকে ঢাকা শুরু হচ্ছে সৌদি আরব বাংলাদেশ বিজনেস সামিট। ৩ দিনের এই আয়োজনে অংশ নিচ্ছেন উভয় দেশের ব্যবসায়ী নেতা, নীতি নির্ধারক, অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা। সৌদি বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে বাংলাদেশের তৈরি পোশাক, কৃষিপণ্য, আইটি, ডিজিটাল, ফাইন্যান্স এবং পাটজাত পণ্যের বিপুল সম্ভাবনা আছে সৌদিতে। বিজনেস সামিটে সৌদির বিভিন্ন ব্র্যান্ড এবং বিনিয়োগকারীরা অংশ নেবেন। বলা হচ্ছে মানব সম্পদকে কাজে লাগিয়েই মূলত বাংলাদেশকে বিজনেস হাবে পরিণত করার সুযোগ রয়েছে। সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার পাশাপাশি পেট্রোকেমিক্যাল, ইস্পাত, কৃষি শিল্প, গ্রিন টেকনোলজি, সাইবার সিকিউরিটি এবং সেমিকন্ডাক্টর খাতে যৌথ বিনিয়োগে আগ্রহী। সামিটে সৌদি আরবের ২০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন। বিজনেস সামিট উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মাল্টিপল সেক্টরে কিন্তু সৌদি আরবে পৃথিবীর বিভিন্ন দেশে ইনভেস্টমেন্ট আছে এবং ব্যবসা আছে, সেই তুলনায় আমাদের সাথে কিন্তু খুবই কম। সেই কারণে আমাদের মনে হয় আমরা এই মুহূর্তে এই সৌদি বাংলাদেশ চেম্বারের ফোকাসটাই থাকবে সৌদি আরব এবং বাংলাদেশ। আমাদের দেশটা এমন একটা জায়গায় আছে, এখান থেকে আমরা জনশক্তিকে ডাইরেক্টলি ইউজ করে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে বাংলাদেশকে আমরা দেখতে পারি। ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের বরখাস্তের দাবি জানিয়েছে ব্যাংকটির গ্রাহক ফোরাম। সকালে প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। সংহতি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক সিবিএ। সমাবেশে অভিযোগ করা হয়েছে পতিত শেখ হাসিনা সরকারের সময় এই ব্যাংকটি দখল করে নেওয়া হয়। এই সময় ইচ্ছানুসারে নিয়োগ দেওয়া হয় অনেককে। এতে ব্যাংকটি বিপদাপন্ন হয়ে পড়ে। এসব নিয়োগপ্রাপ্তদের অবিলম্বে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন গ্রাহক ফোরামের নেতারা। তারা এ সময় বলেছেন যে এদের দিয়ে ব্যাংকটি সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। এসব নিয়োগপ্রাপ্তরা সমাজে নানা ধরনের বিভ্রান্তি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। সিবিআই নেতারা মেধাবীদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা এ সময়। মানিকগঞ্জ শহরে একটি জুয়েলারি দোকান থেকে স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দোকান মালিক। গতরাতে শহরের স্বর্ণকারপট্টি এলাকাতে অভি অলংকার নামের একটি জুয়েলারি দোকানে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে যে রাতে দোকানের মালিক শুভ দাস দোকানে কাজ করছিলেন। এই সময় দুজন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। দোকান মালিকের দাবি যে এই সময় ২০ থেকে ২২ ভরি স্বর্ণ লুটে নেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে দোকান বন্ধ করে বিক্ষোভ করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। দর্শক, এবার আমরা একটু কাঁচামরিচের বাজার ঘুরে আসতে চাই। কাঁচামরিচের আমদানি পরিস্থিতি জানতে আমরা একটু যেতে চাই হিলি স্থলবন্দরে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির। কবির, আমদানি জাতের দাম আসলে কেমন পড়ছে এবং আমদানির এখনকার পরিস্থিতি কি? আজকে কি পরিমাণ, কত ট্রাক আমদানি হলো কাঁচামরিচ? স্মৃতি, আপনি আগেই জানিয়ে রাখি যে আজকে সারাদিন
বৃষ্টি হচ্ছে, হিলিতে প্রচুর বৃষ্টি হচ্ছে, যে কারণে কিন্তু আমদানিকৃত যে কাঁচা মরিচ যে ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্দরে প্রবেশে একটু বাধাগ্রস্ত হচ্ছে। আর আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন হিলি স্থল বন্দরে কিন্তু কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। আমরা বন্দর থেকে যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত প্রায় 5 ট্রাক কাঁচামরিচ আমদানি হয়েছে এবং এই কাঁচামরিচগুলো ট্রাকে বোঝাই করা হচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে কারণেই কাঁচামরিচগুলো শেডে আনলোড করতে হচ্ছে, যে কারণে একটু আনলোড করতেও সময় লাগছে। আর বাজারের পরিস্থিতি বলি যে আপনি জানেন যে পুজোর ছুটিতে যখন বন্দরের আমদানি রপ্তানি বন্ধ ছিল তখন কিন্তু কাঁচামরিচের দাম অনেক বেড়ে গিয়েছিল। গতকাল থেকে যেহেতু কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে, গতকালকে 11 ট্রাক কাঁচামরিচ হিলি স্থল বন্দরে এসেছিল এবং সেগুলো বিক্রি হয়েছে প্রথম দিকে 170 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হলো, শেষ মুহূর্তে দেখা গেছে যে 150 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আজকেও যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে ব্যবসায়ীরা যেটি আশা করছে যে আজকে হিলি স্থল বন্দরে যে আমদানিকৃত যে কাঁচামরিচ রয়েছে সেগুলো 140 থেকে 150 টাকায় বিক্রি হবে এবং আজকেও গতকালকের মতো প্রায় 10 থেকে 11 ট্রাক কাঁচামরিচ আমদানি হওয়ার কথা রয়েছে। স্মৃতি, জি অনেক ধন্যবাদ আপনাকে। দক্ষিণবঙ্গের একমাত্র ভারী শিল্প ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিল প্রতিষ্ঠার 5ম যুগে এসেও লাভের মুখ দেখেনি এই প্রতিষ্ঠানটি। শ্রমিকদের অভিযোগ যে ব্যাপক দুর্নীতির কারণে এই মিলটি ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। অন্যদিকে চিটাগুড় বিক্রি এবং যানবাহন উন্নতিকরণে অসহযোগিতার অভিযোগ রয়েছে শ্রমিকদের। তাদের দাবি যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিকে ঘুরে দাঁড়াতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে। দীর্ঘদিন সংস্কারহীন, সামান্য বৃষ্টিতেই ভবনের ছাদ দিয়ে পানি পড়ে চিনি কলে, জং ধরেছে বিভিন্ন যন্ত্রাংশে। এই চিত্র ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের। 1967 সালে যাত্রার পর থেকে একই পদ্ধতিতে চলছে কার্যক্রম। বিভিন্ন সময় ঝালাই দিয়ে সচল রাখা হয়েছে ক্ষতিগ্রস্ত মেশিনারিজ। আধুনিক যন্ত্রাংশের অভাবে উৎপাদন কমেছে জেলার একমাত্র এই ভারী শিল্প প্রতিষ্ঠানে। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আখ ও চিনি পরিবহনের যানবাহন। ট্র্যাক্টর বেশিরভাগ সে অ্যানালগ, এতে খরচ বেশি, পরিবহন খরচ বেশি এবং আমরা চাই যে মিলটাকে ভালো করতে হলে আধুনিক গাড়ি দরকার আছে, আধুনিক যন্ত্রপাতির দরকার আছে। জাতগুলো মডিফাইড নেই, আখের সুগারের পার্সেন্টেশন কম, যার কারণে চিনির আপনার উৎপাদনও কম হয়। সকলেই চেষ্টা করছি যে আমরা এই মিলটাকে টিকিয়ে রাখার স্বার্থে এবং প্লান্টেশন যাতে ভালো হয় এবং প্লান্টেশন যে টার্গেটফুল প্লান্টেশন হয়। মিল বলতে মিলেমিশে থাকতে হবে, শ্রমিক এবং কৃষকের সাথে মিল থাকতে হবে, প্রশাসনিক মিল থাকতে হবে। বর্তমানে প্রতি কেজি চিনি উৎপাদনে খরচ হচ্ছে 280 থেকে 300 টাকা পর্যন্ত, অথচ বাজারে চিনি বিক্রি হয় 125 টাকা দরে। এমন উৎপাদন খরচের কারণে প্রতি বছরই সীমাহীন লোকসানে পড়ে কলটি। শ্রমিকদের অভিযোগ, বিগত সময়ে দুর্নীতি অনিয়মের কারণে বাধাগ্রস্ত হয়েছে মিলের উন্নয়ন কার্যক্রম, ক্ষতিগ্রস্ত হয়েছে নিজেরাও। বিগত সময় এই মোবারকগঞ্জ সুগার মিলে সেরকম কোনো শ্রমিকদের উন্নয়ন আমরা দেখতে পারি নাই। কিছু নীতিগত সিদ্ধান্ত সরকারকে নিতে হবে, না নিলে এই মিলটি বা এই মিল কর্পোরেশনটা আগামী দিনে টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যাবে। মিল কর্তৃপক্ষ বলছে 1184 জন কর্মকর্তা কর্মচারীর বিপরীতে কর্মরত আছেন 658 জন। তবে নতুন করে ঘুরে দাঁড়াতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। আমরা অলরেডি এই মিলকে লাভজনক করার লক্ষ্যে সদর দপ্তরে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা প্রেরণ করেছি। আশা করি সেগুলো বাস্তবায়ন হলে এই দক্ষিণবঙ্গের ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনি কল ঘুরে দাঁড়াবে। কারখানাটি প্রথম চিনি উৎপাদন শুরু করে 1967-68 মৌসুমে। স্বাধীনতার পর 1972 সালে চিনি কলটিকে রাষ্ট্রীয় মালিকানাধীন হিসেবে ঘোষণা করে সরকার। সাইফ আহমেদ, যমুনা নিউজ। টানা 4 দিন বন্ধর পর আছে কিন্তু স্বাভাবিক হয়েছে ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো এবং সেই সাথে কিন্তু লেনদেন স্বাভাবিক ছিল পুঁজিবাজারেরও। সেক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছে পুঁজিবাজার। ঢাকা এবং চট্টগ্রাম শেয়ার বাজার সূচকে এক ধরনের উত্থান ছিল এবং সেই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কিন্তু বেড়েছে। আজকে ঢাকার শেয়ার বাজারের কথা যদি বলি, প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স যেটি সেটি কিন্তু প্রায় দিন শেষে 31 পয়েন্টের মতো টোটাল বেড়েছে এবং
5,447 পয়েন্টে সূচকটি অবস্থান করছে। 29 সূচকও বেড়েছে। ডিএসসি সূচক সেটি 2 পয়েন্টের মতো বেড়ে 1,174 পয়েন্টে আছে এবং 30 সূচক সেটি 2,092 পয়েন্টে আছে, প্রায় 10 পয়েন্টের মতো বেড়ে। টোটাল ট্রেড হয়েছে আজকে ঢাকার শেয়ার বাজারে 619 কোটি 28 লাখ টাকার মতো শেয়ার। এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে যেমনটি বলছিলাম যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কিন্তু আজকে বেড়েছে। 183টি কোম্পানির শেয়ারের দাম আজকে টোটাল বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। 147টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে এবং 65টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20তে কি দেখতে পাচ্ছি আজকে? সিভিও পেট্রোলিয়াম, এটি প্রথম অবস্থানে আছে। এটি কিন্তু সকাল থেকেই প্রথম অবস্থানে রয়েছে এই কোম্পানিটি এবং টোটাল ট্রেড করেছে আজকে দিন শেষে 19 কোটি 39 লাখ টাকার মতো শেয়ার এবং ট্রেড হচ্ছে সকাল থেকে 179 থেকে 194 টাকার মধ্যে এবং লাস্ট প্রাইস ছিল এই কোম্পানিটির 192 টাকা 50 পয়সা। সোনালী পেপার এটি দ্বিতীয় অবস্থানে আছে। ট্রেড হচ্ছে 288 থেকে 304 টাকার মধ্যে, লাস্ট প্রাইস 302 টাকা ছিল এবং 18 কোটি 47 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে এবং 16 কোটি 78 লাখ টাকা কিছু বেশি লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে আছে সামিট অ্যালায়েন্স বোর্ড। চট্টগ্রাম শেয়ারবাজারের কি অবস্থা? সেখানেও এক ধরনের উত্থান দেখতে পাচ্ছি সূচকে এবং সার্বিক সূচকে সিএসপি সেটি 99 পয়েন্টের মতো বেড়েছে এবং 15,179 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড হয়েছে আজকে সিএসসিতে 10 কোটি 90 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড হয়ে গেছে সকাল থেকে 194টি প্রতিষ্ঠানে। এর মধ্যে 105টির দাম বেড়েছে, 68টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে এবং 21টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারের লাস্ট আপডেট। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। পোশাক সহ বিভিন্ন পণ্যের রফতানির বিপরীতে নগদ প্রণোদনার জন্য 1,000 কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। এছাড়া রেমিটেন্সে 2.5% প্রণোদনার 1,000 কোটি টাকা ছাড় করা হয়েছে। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় বাংলাদেশ ব্যাংকের অনুকূলে এই অর্থ ছাড় করে। রফতানিমুখী দেশীয় বস্ত্র, হিমায়িত চিংড়ি এবং অন্যান্য মাছ, চামড়াজাত পণ্য সহ অনুমোদিত খাতের রফতানিতে এসব প্রণোদনা দেওয়া হয়েছে। একই সঙ্গে তৈরি পোশাক রফতানির বিপরীতে 1% হারে বিশেষ নগদ সহায়তা করেছে। এসব প্রণোদনার প্রথম কিস্তিতে 1,000 কোটি টাকা ছাড় করা হয়েছে। চলতি অর্থ বছরের বাজেটে এই খাতে 9,025 কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার। সাধারণত 4 কিস্তিতে এই অর্থ ছাড় করা হয়। কেন্দ্রীয় ব্যাংক এই অর্থ বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেবে। যথাযথ প্রক্রিয়া শেষে সর্বশেষে বাণিজ্যিক ব্যাংক থেকে পাবেন রফতানিকারকরা। এদিকে রেমিটেন্স বৈধ উপায়ে দেশে পাঠানোকে উৎসাহিত করতে 2.5% হারে প্রণোদনা দেয় সরকার। চলতি বাজেটে এই খাতে বরাদ্দ করা অর্থ থেকে প্রথম কিস্তির 1,000 কোটি টাকা ছাড় করা হয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।